পড়ান, অনেকটাই যে দেরি হয়ে গেল গো। গাড়ি ঘোড়ার উপর এখন আর কোনো ভরসা নেই। হ্যাঁ গোবিন্দা, তার উপরে এই বৃষ্টিতে আমাদের ভেজাও ভালো না। হ্যাঁ, এত ভেবে আর লাভ নেই, চলো চলো, অনেকটাই রাত হয়ে গেছে। উদফুলি গ্রামে চাষবাসের অবস্থা খুবই খারাপ, তাই এখানকার বেশিরভাগ লোকই জীবিকা নির্বাহের জন্য শহরে কাজ করে। এই গ্রামেরই দুজন লোক, রবিন আর পরাণ, তারা শহরে কাজ সেরে দিন 15 পরে বাড়ি ফিরছে, কিন্তু বৃষ্টি তাদের পিছু ছাড়ছে না। অনেকদিন পর তারা বাড়ি ফিরছে, তাই তারা ছেলে মেয়েদের জন্য ফল, মিষ্টি আরও নানান সব মুখরোচক খাবার কিনেছে। বলছি পড়ান, ওই ছোট রাস্তা ধরে তো বাড়ি যাওয়া যাবে না গো, ওই ঘুরপথেই ভিজে ভিজে যেতে হবে। কেন রবিন্দা, এই ছোট রাস্তা ধরেই চলো, না হলে এই বৃষ্টিতে ভিজে দুদিন পর আর কাজে যেতে পারবো না। তোর কি মাথা খারাপ নাকি? এত খাবার দাবার আছে, কি হবে বলতো? ও কিছু হবে না, সব খাবার দাও আমাকে দাও, আমি আমার এই ব্যাগের ভেতর লুকিয়ে নিই, কেউ টের পাবে না। বলছিস? আচ্ছা তাই কর, যা আছে কপালে দেখা যাবে। সেই মতো তারা একটা ব্যাগের ভেতরে সব খাবার দাবার রেখে ভালো করে পুটলি করে পা বাড়ালো ওই ছোট রাস্তার দিকে। আসলে ওই ছোট রাস্তার মাঝে পড়ে একটা মস্ত বড় বাঁশ বাগান, আর সেখানেই ওই বাঁশ ঝাড়ের মাথায় থাকে এক ঝাঁপড়ি। রাতের অন্ধকারে কাউকে একা পেলে তাকে তাড়া করে ওই ঝাঁপড়ি। বিশেষ করে কারো কাছে যদি কোনো খাবার থাকে, তাহলে তার ওই খাবারে সে নজর লাগিয়ে দেয়। তাই অন্ধকার নামার পর কেউ খুব একটা দরকার ছাড়া ওই পথ দিয়ে যায় না। ঠিক যেমন আজ রবিন আর পরাণ বাধ্য হয়েছে ওই পথটা বেছে নিতে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তারা মনে ভয় নিয়ে এগিয়ে চলেছে। বাঁশ বাগানের সামনে আসতেই হঠাৎ তাদের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। রবিন্দা, ভয় করছে নাকি? এখন আর ওসব ভেবে কি হবে, চলো যা হবে দেখা যাবে। তারা দ্রুত পা চালিয়ে বাঁশ বাগানের ভেতরে পা রাখল। সাথে সাথে বাঁশ বাগানের ভেতরে একটা হাওয়া চলতে শুরু করলো। তারা ভয়ে সেখানে থমকে দাঁড়িয়ে পড়ল। তখনই একটা খনা গলায় কেউ বলে উঠল, কে যায়? তোদের ব্যাগে কি আছে দিয়ে যা, তোদের ব্যাগে কি আছে দিয়ে যা। এদিক ওদিক তাকিয়ে কোথাও কাউকে দেখতে পেল না তারা। হঠাৎ রবিনের চোখটা ওপরের দিকে যেতেই সে চমকে উঠল। সে দেখল বাঁশ গাছের একদম ওপরে সাদা কাপড় পরা কেউ যেন বসে রয়েছে। তার অর্ধেক শরীর দেখা যাচ্ছে না, সেটা বাঁশ গাছে ঢাকা পড়েছে। পড়ান, ওইদিকে দেখ। ওরে বাবা, রবিন্দা পালাও পালাও,
তারা দৌড় দিল সেখান থেকে। পেছন থেকে একটা ভয়ানক চিৎকার ভেসে আসলো। দিয়ে যা, দিয়ে যা, আমায় দিয়ে যা। দাঁড়া, দাঁড়া। তারা এসে থামলো একদম গ্রামের আটচালার সামনে। পরাণ, কি হবে গো? আমি তো ভাবছি সব ফেলে দেবো। দূর, কিচ্ছু হবে না। একটু ঝাঁটা বুলিয়ে নেবে, সব আকর্ষণ কেটে যাবে। না গো, আমার মন মানছে না। এই সব ফেলে দিই, বলো সব ফেলে দিই। তোমার কি মাথা খারাপ? সব খাবার ফেলে দেবে? কত দাম জানো? তুমি দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি সব নিয়ে যাচ্ছি। রবিন সব খাবার পরাণকে দিয়ে চলে গেল। পরাণও সেটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মাথা খারাপ নাকি? এত খাবার কেউ নষ্ট করে? কষ্ট করে রোজগার করা টাকা। পরাণের বাড়িতে আছে তার বউ আর বছর 10 এক ছেলে। বাবার বাড়ি ফেরার কথা শুনে তার ছেলে এখনো জেগে আছে। যে আশায় সে এখনো জেগে আছে যে তার বাবা শহর থেকে নিশ্চয়ই তার জন্য অনেক কিছু কিনে আনবে। তাই পরাণ বাড়ি ফিরতেই তার ছেলে বলে ওঠে, বাবা এসে গেছে, বাবা এসে গেছে, বাবা, বাবা কি এনেছো আমার জন্য? বাবা এনেছি, এনেছি, অনেক কিছু এনেছি। চুপ করে বস, সব দেবো। আগে একটু ফেলে দিই। তারপর পরাণ এক এক করে মিষ্টি, গজা, নিমকি সব তার ছেলেকে দিল আর নিজেরাও খেলো। মিষ্টি খেয়ে তাদের কিছু হলো না বটে, কিন্তু পুরো ঝড়টাই বয়ে গেল তাদের একমাত্র ছেলের ওপর দিয়ে। পরদিন সকাল থেকেই শুরু হলো তার ছেলের অসম্ভব রকমের জ্বর। বৈদ্য মশাইকে ডাকা হলো। তিনি ঔষধ দিয়ে গেলেন, কিন্তু জ্বর একটুও কমল না। খবরটা শুনে রবিন এসেছে পরাণের বাড়িতে। পরাণ, এসব এসব কি শুনছি? আমার তো মনে হয় কালের ব্যাপারটার সাথে এটাও জড়িয়ে। এখন কি করা যায় গো রবীন্দ্র? কি আর করবে, চলো তরুণজাকে ডেকে আনি। ওঝাকে আনা হলো। তাকে সব কথা খুলে বলা হলো। আকর্ষণ, আকর্ষণ, তোমার ছেলেকে আকর্ষণ করেছে ওই ঝাঁপড়ি। তোমরা সব জেনেও ওই রাস্তা দিয়ে সন্ধ্যার পর কেন এলে? খুব সমস্যায় পড়ে ওই রাস্তা দিয়ে আসতে হয়েছিল। আরে ঠিক আছে, ঠিক আছে, আমি একটু জল মন্তর দিচ্ছি, 3 বার খাইয়ে দেবে, ও ঠিক হয়ে যাবে। ওঝা চলে গেল। মন্ত্রপ্রত জল খাওয়ানো হলো পরাণের ছেলেকে। তারপর সে একটু সুস্থ হলো। সন্ধ্যায় কয়েকজন লোক গ্রামের আটচালায় বসে এই ব্যাপারটা নিয়েই আলোচনা করছিল। রবীন্দ্র, তোমরা সব জেনে শুনে ওই রাস্তা দিয়ে কেন আসলে? কি করব, বৃষ্টির মধ্যে এমন বিপদে পড়ে গেলাম। তবুও তোমাদের আশাটা ঠিক হয়নি। এই পাঞ্চা, তুই চুপ কর। ভয়ে পালিয়ে গেলে হবে না, এর একটা ভিড় করা দরকার। আরে বাচ্চা ছেলে মেয়েরা যদি কোনোদিন ভুল করে ওই পথে চলে যায় কি হবে ভাবতে পারছিস? সেটা তো ঠিক বলছো, কিন্তু কিন্তু কি করবে? কত কিছুই তো করা হলো, কিন্তু কিছুতেই তো কিছু কাজ হলো না। বিজয়ের বউটা ওই বাঁশের গলায় দড়ি দিয়ে না মরবে, আর না এসব উপদ্রব শুরু হবে। আর বলো না, অপয়া মেয়ে।
বিয়ে করে এসে বরকে খেলো, আর এখন গলায় দড়ি দিয়ে আমাদেরকে জ্বালাচ্ছে। আচ্ছা, ওই বাঁশ বাগানটা আগুন লাগিয়ে দিলে কেমন হয়? ঠিক বলেছো পরাণ, ঠিক বলেছো। চলো চলো, এখনই চলো, এখনই চলো। সেই মতো সবাই ক্রোধের বশে রওনা দিল বাঁশ বাগানের উদ্দেশ্যে। গ্রামের শেষে একটা মাঠ পেরোলেই সেই বাঁশ বাগানটা পড়ে। এই বাঁশ বাগানেই থাকে এক ভয়ানক ঝাঁপড়ি। নিঝুম রাতে বাঁশ বাগানে কাউকে একা পেলে তার আর রক্ষে নেই। অবশেষে তারা এসে পৌঁছালো সেই বাঁশ বাগানে। কিন্তু এ কি অবস্থা! ঝড় নেই, বাতাস নেই, তবু বাঁশ বাগানের সামনের কটা বাঁশ মাটিতে ঝুঁকে আছে। রবিন কিন্তু ব্যাপারটা আন্দাজ করতে পারল। এই এই কেউ যাস না, কেউ যাস না, দাঁড়া দাঁড়া, কেউ যাস না। কি কি অবস্থাটা দেখতে পাচ্ছিস তো? আরে দু দু দু, ওসব কিছু না, ওসব পুরনো বাঁশ, ওরা আলগা হয়ে পড়ে গেছে। চল পঞ্চা, চল তো। পরাণ আর পঞ্চা এগিয়ে যায়। পরাণ পা বাড়িয়ে একটা বাঁশ পেরোতে যাবে, তখনই বাঁশটা হঠাৎ করে ওপরে উঠে যায় আর পরাণ ছিটকে গিয়ে দূরে পড়ে। পঞ্চা, দেখলি তো কি হলো? তুই তুই আর যাস না, যাস না, ফিরে আয়, ফিরে আয়। আরে দূর, বাঁশটা কোথাও হয়তো আটকে ছিল, ছেড়ে যেতে উঠে গেল। হ্যাঁ, আমি অন্যভাবে যাব, দেখো আমাকে। হ্যাঁ। এইবার পঞ্চা বসে পড়ে। সে হামাগুড়ি দিয়ে বাঁশের নিচে দিয়ে যেতে থাকে। হঠাৎ করে বাঁশটা সজোরে তাকে নিচে চেপে ধরে। এই এই চলো চলো চলো, পঞ্চা বাঁশ গাছে আটকে গেছে, ওকে ছাড়াতে হবে, চলো। সবাই সেখানে ছুটে যায় পঞ্চাকে সেখান থেকে বের করতে। পঞ্চাকে নিয়ে শুরু হয় টানাটানি। সে এক দক্ষ যজ্ঞ, কিন্তু তারা কিছুতেই পঞ্চাকে সেখান থেকে বের করতে পারছে না। এই 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 সবাই দাঁড়াও, এভাবে কিছু হবে না। কেউ যেন ওই বাঁশ ঝাড়ের ওপর একটু থুতু ফেলে দেখো তো কি হয়। তাই করা হলো। তু রবিন বাঁশটার ওপরে একটু থুতু ফেলতেই বাঁশটা তীরের বেগে ওপরে উঠে গেল। ওরে বাবা, কি সাংঘাতিক বেদনিস রে বাবা! আর এখানে এক মুহূর্ত না, চলো চলো সবাই চলো। সবাই ভয়ে আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, বাড়ির দিকে পা বাড়ালো। এই বাঁশ বাগানের ভূতের রহস্যটা একটু অন্য রকম। গ্রামবাসীরা মনে করে এই বাঁশ ঝাড়ে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল গ্রামেরই এক গৃহবধূ, বিজয়ের স্ত্রী। আর সেই মরার পর ঝাঁপড়ি হয়ে গ্রামের লোককে এখন জ্বালাতন করছে। কিন্তু আসল সত্যটা একটু ভিন্ন ধরনের। চলুন এখন আমরা সেটাই দেখব। আজ থেকে কিছু বছর আগের কথা। এই গ্রামে চাষের অনুকূল পরিবেশ না থাকায় অনেকেই শহরে কাজে চলে যেত। আর যারা যেতে পারত না, তারা কোনো রকমে এখানে চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করত। এমনই এক পরিবারের দুই ভাই, অজয় আর বিজয়। তাদের বাবা মা মারা যাওয়ার পর
প্রথমে তারা দুজনে একসাথে চাষবাসই করত, কিন্তু এই গ্রামে চাষবাসের যা অবস্থা, তাই বিজয় চলে যায় শহরে কাজের জন্য। কিন্তু বড় ভাই অজয় চাষবাসের কাজই করতে থাকে। তাদের দু ভাইয়ের মধ্যে ছিল খুবই মিল। এইভাবে মিলেমিশে তাদের জীবন বেশ ভালোই কাটছিল। তারপর দিন কাটতে থাকে। সময়ের চক্রে বড় ভাই অজয়ের বিয়ে হয়ে যায়। তারপর দেখতে দেখতে তার সংসারও বাড়তে থাকে, তার একটা ছেলেও হয়। এইভাবেই প্রায় বছর কয়েক কেটে যায়। ছোট ভাই কিছুদিন ছাড়া বাড়ি আসে, কয়েকদিন একসাথে কাটিয়ে আবার শহরে কাজে চলে যায়। কিন্তু এমনই এক সময়ে অজয়ের বউ প্রমীলার মাথায় আসে কিছু বদমতলব। একদিন রাতে সে তার স্বামীকে বলে, আচ্ছা, তুমি তো এই চাষবাসেই কাজ করে জীবনটা কাটিয়ে দিলে, আর তোমার ভাই তো বেশ রাজার মতো শহরে চাকরি করে ভরি ভরি রোজগার করছে। তো তাতে কি হয়েছে? সে শহরে কাজ করছে আর আমি এখানে করছি। আমরা দুজনে মিলেমিশে আর সংসারটা এই জায়গায় এনেছি, বুঝলে? সে ঠিক আছে, তবে মাথায় রেখো তোমার একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ তোমাকেই করে যেতে হবে। সেসব ভেবো না গিন্নি, ছেলেকে সুশিক্ষায় মানুষ করো, বুঝলে? ছেলে সুশিক্ষিত হলে বাপের টাকা তার দরকার পড়ে না, আর না হলে যতই রেখে যাও তাতে তার কুলোবে না। তুমি ওসব ছাড়ো। বলছি কি, তোমার ভাই তো মনে হয় আর চাষবাস করবে না। তা তুমি যাও না, জমি জমাগুলো তোমার নামে করে নাও না। না, তা হয় না। যতই হোক বাবার সম্পত্তি তারও সমান ভাগ আছে। ওসব তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ঠিক ওকে বুঝিয়ে সুঝিয়ে করে নেব। দেখো কি করলে কি হয়। যাও, আমাকে এবার একটু ঘুমাতে দাও। এরপর একদিন সকালে বিজয় শহর থেকে বাড়ি ফিরল। প্রতিবারেই বিজয় শহর থেকে বাড়ি আসার সময় অজয়ের ছেলে মানে তার ভাইপোর জন্য অনেক খেলনা, জামাকাপড়, মিষ্টি এইসব নিয়ে আসে। এই নাও, এসব তোমার জন্য। যাও খেলা করো। বৌদি, দাদা কোথায়? আর কোথায় যাবে? চাষের কাজ ছাড়া তোমার দাদা আর কি পারে? হ্যাঁ, চাষের কাজ কি খারাপ? শহরের কাজেও প্রচুর কষ্ট গো বৌদি। হ্যাঁ, তোমার দাদা কি আর এই বয়সে ওসব কাজ পারবে? বলছি ভাই, তুমি তো আর চাষবাসের কাজ করবে না, তুমি এত জায়গা জমি কি করবে? তোমার দাদাই বলছিল ওই জমিগুলোর কাগজপত্র দেখে তোমার দাদাকে দিয়ে দাও না। এতে আমার দেওয়ার কি আছে? আমার যা সবই তো তোমাদের। ওসব সবাই মুখে বলে, পাড়ার লোকেও বলে আমরা নাকি ভাইয়ের জমি নিয়ে নিয়েছি। ঠিক আছে বৌদি, তাই হবে। আমি তো আর চাষবাস করব না, তোমাদের নামেই করে দেব। দাদাকে বলবে সব ব্যবস্থা করে রাখতে, পরের বার এলে সব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো, তবেই তো পাড়ার লোকের মুখ বন্ধ হবে। কিরে বিজয়, কখন আসলি? এই তো দাদা, এই কিছুক্ষণ হবে। তা এবারে কদিন থাকবি তো? না গো দাদা, কালই চলে যাব। তোমাদের জন্য মন কেমন করছিল, তাই একটু ছুটি পেতেই চলে এলাম। হ্যাঁ ভাই, মন দিয়ে কাজ কর, অনেক বড় হো। তা বৌদির সাথে এত কি কথা হচ্ছিল? ও কিছু না, যাও তুমিও মুখ হাত ধুয়ে এসো, খেতে দেব। কাজটা তুমি কিন্তু ঠিক করছো না প্রমীলা। বিজয় খুবই সাদাসিধে,
তার উপর ও আমাদের খুব ভালোবাসে। সেই সুযোগ নিয়ে তুমি এমন করো না। তুমি একটাও কথা বলবে না, তোমার ভিডিওতে কিছু নেই। আমি যা বলি সেটাই করো। তুমি আমিন মশাইয়ের সঙ্গে কথা বলে সব কাগজপত্রের ব্যবস্থা করে রাখো। পরের বারে বিজয় এলে সব কাজ সেরে নিতে হবে। দিন কাটতে লাগলো। প্রমীলা দেবী এখন বেশ খুশি। সব জায়গা জমি তাদের নামে হয়ে যাবে। কিন্তু এমন সময় তার পথের কাঁটা হয়ে দাঁড়ালো সবিতা। দিন কুড়ি পরে বিজয় বিয়ে করে তার বউ সবিতাকে নিয়ে বাড়ি ফিরল। প্রমীলার এবার মনে হলো তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সে তার মুখে রাখলো একটা মিষ্টি হাসি। সে বলল, বাবা কি মিষ্টি দেখতে। তা বিজয়, আমাদের একবার বলার প্রয়োজন মনে হলো না? না গো বৌদি, আমি ওকে অনেকদিন থেকেই ভালোবাসি। তোমাদের বলবো বলবো করে বলাই হয়নি। কিন্তু ওর বাড়ির লোক হঠাৎ করে ওর বিয়ে ঠিক করে দেয়। তাই কাল রাতে গিয়েই আমরা মন্দিরে বিয়ে করি। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে। যাও, বৌমাকে নিয়ে ঘরে যাও। আর হ্যাঁ, তুমি একবার বাইরে আসবে। তুমি বসো, আমি একবার আসছি। বৌদি কেন ডাকলো দেখি। হ্যাঁ বৌদি, বলো। বলছি, জমির সব কাগজপত্র তোমার দাদা করে রেখেছে। তা আমিন মশাইকে কাল আসতে বলি। হ্যাঁ, এই আবার আমাকে বলতে হবে কেন? তাই করো। এই বলে বিজয় তার ঘরে চলে যায়। আচ্ছা, বৌদি তোমায় কি বলছিল? ওই জায়গা জমির ব্যাপারে। দাদা তো চাষবাসেরই কাজ দেখাশোনা করে, তাই বলছিল জমিগুলো দাদার নামে করে দিতে। আর তুমি রাজি হয়ে গেলে? তুমি এত বোকা কেন? তোমারও তো সংসার হলো, তুমিও তো আর সারা জীবন শহরে গিয়ে কাজ করতে পারবে না। পরে কি করবে? সে পরের কথা পরে ভেবে দেখব। মানে এখন যদি নামে করে দাও পরে তো সমস্যা হতে পারে। তুমি বরং দাদাকে বলো তোমার ভাগেরটা রেখে দিয়ে বাকিটা তার নামে করে নিক না। কিন্তু সেটা কি করি? না, কোনো কিন্তু না। তুমি চাইলে তোমার ভাগের একটু জমি থেকে দাদাকে দিয়ে দাও। তা বলে সবটা দাদার নামে করে দেওয়া এটা ঠিক না। কিন্তু দাদা বৌদি কি ভাববে? কিভাবে বলবো? তোমায় কিছু বলতে হবে না, কাল যা বলার আমি ঠিক বলে দেব। পরদিন সকাল হতেই প্রমীলা দেবী বিজয়কে ডাকাডাকি শুরু করলো। বিজয়, বিজয়, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ দিদি, বলুন। বিজয় কোথায়? ঘুম থেকে উঠেছে? না, ও এখনো ঘুমাচ্ছে। বলছি দিদি, আপনার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। বলছি, আপনার ভাইয়েরও তো সংসার হয়েছে। ও বলছে সব জমি দাদার নামে করে দেবো। ওকেও তো ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, বলুন। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমিও তো ওকে কত করে বুঝিয়েছি। ওই তো বলে আমি চাষবাস করি না, জমি কি হবে। না না, তুমি একদম ঠিক বলেছো। তুমি ওকে একটু বোঝাও, বুঝলে? বোঝাও বোঝাও। হ্যাঁ, সে আমি ওকে ঠিক বুঝিয়ে নেব। ঠিক আছে, ওসব বাদ দাও, তাড়াতাড়ি চলো, বাড়ির কাজকর্মগুলো সব সারতে হবে তো। প্রমীলা দেবী চলে গেল। ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লেও বাইরে তার প্রকাশ করল না। সে মুখে তার একটা মিষ্টি হাসি রেখে নানান সব পরিকল্পনা করছে প্রমীলা। এইভাবেই প্রায় 1 মাস কেটে গেল। বিজয় অনেক দিন পরেই প্রথম এতদিন ছুটি কাটিয়ে শহরে কাজের জন্য রওনা দিল। বিজয় আর সবিতার দাম্পত্য জীবন
বেশ সুখেই কাটছে। কিন্তু এই সুখ ছিল ক্ষণস্থায়ী। একটা দুঃসংবাদ ধেয়ে আসে বিজয়ের বাড়িতে। সেই দিনই শহরে কাজে যাওয়ার সময় একটা দুর্ঘটনায় মারা যায় বিজয়। এক তরতাজা যুবক ছেলে এই সদ্য সংসার করেছে, তার এই অকাল মৃত্যুতে তার বাড়ির সাথে সাথে গোটা গ্রামে নেমে এলো একটা শোকের ছায়া। কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রমীলা দেবীর মাথায় খেলে ওঠে একটা ভয়ঙ্কর পরিকল্পনা। না, তা কি করে হয়? ও বিজয়ের বিয়ে করা বউ, তাই আইন অনুযায়ী বিজয়ের সম্পত্তি এখন ওর। দুদিন না ঘরে আসতে আসতেই সম্পত্তির ভাগ নিয়ে নেবে? না না না, এ আমি হতে দেব না। তুমি না চাইলেও সম্পত্তির ভাগ আইনিভাবে ওর প্রাপ্য। এ ব্যবস্থা আমি করছি, ওকে আমি বাড়ি থেকেই তাড়িয়ে দেব। সকাল হতেই বেরিয়ে এলো প্রমীলা দেবীর এক নতুন রূপ। তখন প্রমীলা বাইরে দাওয়ায় বসে, পাশে তার ছেলে বসে মুড়ি বাতাসা খাচ্ছে। এমন সময় সবিতা সেখানে আসতেই প্রমীলা দেবী বলে উঠল, চল 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 বাবু, ঘরে চল। সকাল সকাল এই অপয়ার মুখ দেখাও পাপ। চল চল চল, ঘরে চল বাবু। এসব এসব তুমি কি বলছো দিদি? তো কি বলবো, সদ্য সদ্য বিয়ে করে এসে বরটাকে খেলে। তোমার মতো অপয়া আর কেউ আছে? তোমার এই অপয়া দৃষ্টি আমি আমার ছেলের ওপর পড়তে দেব না। চল বাবু চল। প্রমীলা ছেলেকে নিয়ে ঘরে চলে গেল। তার এইরকম অদ্ভুত আচরণ দেখে সবিতার চোখ জলে ভরে গেল। এইভাবেই যখন তখন নানা ছুতোয় প্রমীলা সবিতাকে নানানভাবে কথা শোনাতে থাকে। ব্যাপারটা যে শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকলো তা কিন্তু না। এক এক করে গ্রামের সকলের কানেই বিষ ঢালতে লাগলো প্রমীলা। তার উদ্দেশ্য ছিল একটাই, এত অপমান সহ্য করতে না পেরে সবিতা যেন তার ঘর থেকে চিরতরে বিদায় নেয়। ধীরে ধীরে সবিতার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। বাড়িতে থাকা তার পক্ষে দুষ্কর হয়ে উঠল। এমনকি বাইরে বের হলেও পাড়ার লোকে নানান ধরনের কথা শোনায়। এক সময় সবিতা মানসিকভাবে ভেঙে পড়ল। রাতে তার ঘুম আসে না, রাত রাত জেগে বসে থাকে সে। একে সদ্য মারা যাওয়া স্বামীর শোক, তার উপরে লোকের দেয়া এই অপয়া কলঙ্ক সে কিছুতেই সহ্য করতে পারল না। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সে। একদিন সে ঠিক করল তার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়, এবার তাকে বিদায় নিতেই হবে। না, আমি আর এখানে থাকবো না। কিন্তু কোথায় যাব? মা বাবা? না, কি মুখ নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াবো? বাবা মায়ের অমতে বিজয়কে ভালোবেসে বাড়ি ছেড়েছিল সবিতা, তাই বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ানোর মতো সাহস সে আর পেল না। না, তার থেকে বরং এই জীবনই আর রাখবো না। এই মনস্থির করেই সেই রাতেই সবিতা বেরিয়ে পড়ল তার জীবনটাকে শেষ করতে। একটু দূরেই গ্রামের শেষ প্রান্তে
রূপনারায়ণ নদী। সেই নদীতে নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য সবিতা এগিয়ে চলল। নাওয়া খাওয়া প্রায় ভুলেই গেছে সে, তাই তার শরীরও এখন রুগ্ন জীর্ণ হয়ে গেছে। হেঁটে চলার মতো শক্তিও সে আর পাচ্ছে না। নিঝুম রাতে অন্ধকারে একাই হেঁটে চলেছে সে। মাঝে মাঝে তার চোখে আসছে জল। হাঁটতে হাঁটতে অবশেষে নদীর ধারে পৌঁছায় সবিতা। সেখানে একটু থেমে কি যেন ভাবে সে। সামনে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার মধ্যে এতটুকুও অবশিষ্ট নেই। তার চোখের সামনে নেমে আসে কালো অন্ধকার। দেখতে দেখতে জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায় সে। জ্ঞান ফিরতে সবিতা চোখ খুলে দেখল সে বিছানায় শুয়ে। তার সামনে দাঁড়িয়ে দুজন অজ্ঞাত লোক আর একজন বয়স্কা মহিলা। এই নদীর ধারেই বাস করত এক বৃদ্ধ জেলে আর তার স্ত্রী। তার ছেলে বউ কাজের জন্য শহরে থাকে। লোকটি রাতে নদীতে মাছ ধরতে যাওয়ার পথে সবিতাকে অচেতন অবস্থায় দেখতে পায়। তারপর সে তাকে বাড়িতে নিয়ে আসে। সবিতার জ্ঞান ফিরছে না দেখে তারা কবিরাজ মশাইকে ডেকে আনে। নকুলদা, যেটা বললাম একটু খেয়াল রেখো, আমি আসি, বুঝলে? মা, তুমি এত রাতে এখানে এসেছিলে কেন? আমি এই জীবন আর রাখবো না। কেঁদো না মা, কেঁদো না। আমরা সবই জানি, লোকে অনেক কথাই বলবে। জন্ম মৃত্যু কারো হাতে লেখা নেই, সবই বিধাতার খেলা। নিজেকে দোষী ভেবো না মা, লোকের কথাই নিজেকে দোষী ভেবো না। আমি এই জীবন রেখেই বা কি করব? কার জন্য আমি বাঁচবো? কেন? যে নতুন অতিথি আসছে তার জন্য তো বাঁচতে হবে। নতুন অতিথি মানে? হ্যাঁ মা, তুমি এখন একা নয়, তোমার নিঃশ্বাসে বেড়ে উঠছে আরো একটা প্রাণ। কবিরাজ মশাই তাই তো বললেন। সব দুঃখ কষ্ট ভুলে সবিতা খুঁজে পেল তার জীবনে বাঁচার এক আলো। না, তাকে তো বাঁচতেই হবে। বেঁচে থাকার একটা অবলম্বন সে তো পেয়েছে, তার স্বামীর ভালোবাসার শেষ স্মৃতি। না, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। হ্যাঁ মা, এভাবে জীবন শেষ করতে নেই। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। কিন্তু এই অবস্থায় বাড়ি যাবে? তোমার তো শরীর খুব দুর্বল। হ্যাঁ হ্যাঁ, আমি যেতে পারবো, ও ঠিক যেতে পারবো। এই খুশির খবর তার সব দুঃখ ঘুচিয়ে দিল এক নিমেষে। সে রওনা দিল বাড়ির দিকে। যথারীতি এদিকে প্রমীলার কুকথার বৃষ্টি থামে না। এমনকি পাড়ার লোকের সামনে পড়লেও তারাও সবিতাকে নানান অকথা কুকথা শোনায়। কিন্তু সবিতা এসব কথা আর এখন গায়ে মাখে না। এইভাবেই দিন কাটতে লাগলো। সবিতা এখন সব ভুলে নিজেকে বেশ হাসি খুশি করে রেখেছে।
কিন্তু প্রমীলা দেবী ভারী দুশ্চিন্তায় পড়ল। তার সব পরিকল্পনা মনে হয় এবার ধীরে ধীরে ভেস্তে যেতে বসেছে। তার মনে এখন একটাই চিন্তা, কি ব্যাপার, এত অপমানের পরেও সবিতা তো ঘর ছেড়ে যাচ্ছে না, উল্টে সে বরং আরো হাসি খুশি লাগছে। ব্যাপারটা কি? ব্যাপারটা যে আসলে কি সেটা এক সময় হাওয়ায় ভাসতে ভাসতে প্রমীলার কানে এসে পৌঁছায়। বলো কি গো দিদি, এই জন্যই দেখি মহারানী এখন ভালোই খোশ মেজাজে থাকে। তবে আর বলছি কি বাপু, তুমি আবার যেন কিছু বলো না। আমার ওসব পরচর্চা একদম ভালো লাগে না। না না, আমি আবার কাকে বলবো। আসি গো দিদি, অনেক কাজ পড়ে আছে। সবিতার গর্ভবতী হওয়ার ব্যাপারটা প্রমীলার রাতের ঘুম কেড়ে নেয়। রাতের পর রাত জেগে সে এখন পরিকল্পনা করতে থাকে কি করে সবিতাকে তার পথ থেকে সরানো যায়। কারণ তার গর্ভের সন্তান যদি পৃথিবীর আলো দেখে তাহলে বংশসূত্রে সেও হবে এই সম্পত্তির অংশীদার। তা প্রমীলা কিছুতেই মেনে নিতে পারছে না। এই বিষয়ে তার স্বামী অজয়ের সাথে প্রায়ই তার ঝগড়া ঝামেলা লেগেই থাকে। ঠিক এসব ভাবতে তোমার একটু লজ্জা করছে না? তুমিও তো একটা মা, মা হয়ে এসব ভাবো কি করে? মা বলেই তো এসব ভাবছি। আমার ছেলের ভবিষ্যৎ আমাকেই ভাবতে হবে। আমি আমার ছেলেকে তোমার মতো চাষা ভুষা বানাতে পারবো না। তোমার এই কুমনোভাবের জন্য তোমার ছেলে কোনোদিনই সুখের জীবন পাবে না, এ তুমি দেখে নিও। হঠাৎ করেই একদিন প্রমীলা দেবী ঘর ফাঁকা পেয়ে যায়। সেদিন অজয় চাষের বীজ কেনার জন্য শহরে যায়, আর সেই সুযোগটাকেই প্রমীলা তার হাতিয়ার করে নেয়। তুমি বাপু তোমার ওই অপয়া মুখটা নিয়ে আমার সামনে বারবার এসো না তো। স্বামীটাকে তো খেলে, এবার কি আমাদের পালা? এমন করে বলছো কেন দিদি? আমিও তো এই পরিবারের একজন। ছিলে, পরিবারের একজন ছিলে যতদিন তোমার স্বামী বেঁচে ছিল। স্বামীর ঘর তো করেছো মোটে একটা মাস, তাতেই তুমি আমাদের পরিবারের অংশ কি করে হও শুনি? কথা না বাড়িয়ে তুমি এখান থেকে কেটে পড়ো তো বাপু। আমিও এই পরিবারের একজন, আমার গর্ভে এই বংশের বংশধর আছে। আমি এখান থেকে কোথাও যাব না। যাবে না? তুমি যাবে না? ঠিক আছে, আমি আর দেখব তুমি কি করে এখানে থাকো। সবিতাকে তাড়ানোর জন্য প্রমীলা সারাদিন তার সাথে নানান ছোটই ঝগড়া করতে থাকে, কিন্তু না, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। অবশেষে আর কোনো উপায় না পেয়ে প্রমীলা তার বাপের বাড়ির গ্রাম থেকে রাতের অন্ধকারে দুজন লোক ডেকে আনে। দিদি কি করতে হবে শুধু বলুন। ওকে যেভাবেই হোক এখান থেকে তাড়াতে হবে। বেশ, ওই তোর প্রচুর মার বেড়েছে। তুই দিদিকে কি বলেছিস? আমি আবার কি করলাম? আমি তো দিদিকে কিছু বলিনি। কিছু না বললে দিদি এমনি এমনি খাচ্ছে। দেখ না ভাই, দেখ কেমন মুখ দেখ। কি বলেছে কি দিদি তোমাকে আমি?
তোকে কিছু বলতে হবে না, তুই ভালোই ভালো ঘর থেকে বেরিয়ে যা। এখান থেকে না, আমি জীবন থাকতে এই বাড়ি থেকে কোথাও যাব না। দেখেছিস ভাই এমন চহরম, হাত ধাক্কা দিয়ে বার করে দে। এই চল চল চল, এখান থেকে বেরিয়ে যা। এরপর তারা দুজনে মিলে টানা হিজড়া করে সবিতাকে ঘর থেকে বের করে দিতে থাকে। সবিতাও হার মানার পাত্র নয়। এক সময় ধস্তাধস্তিতে ছিটকে পড়ে যায় সবিতা। বিছানার পাওয়ায় গিয়ে লাগে তার মাথাটা। মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে। ও দিদি মরে গেল নাকি? হ্যাঁ গো দিদি, এ তো মারা গেছে। এবার কি করবে? বলিস কি? এবার কি হবে? আমরা কি জানি, তুমি যা বলবে, আমরা কিছু জানি না। আরে ভিতর দল, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। যা হয়েছে ভালোই হয়েছে, একটু ভাবতে দে। ঘটনাটা যাই ঘটুক, প্রমীলা কিন্তু মনে মনে এমনটাই চেয়েছিল। এই এত চিন্তা করিস না, ওকে নিয়ে চল মাঠের ধারে সেই বাঁশ বাগানে নিয়ে চল। সেই মতো তারা সবিতার মৃতদেহটাকে একটা সাদা কাপড়ে মুড়ে কাঁধে করে নিয়ে চলল সেই বাঁশ বাগানে। রাত তখন অনেক, তাই গ্রামটা একদম নিঝুম, নিস্তব্ধ। কোথাও কোনো লোকজন নেই, এমনকি রাস্তায় একটা শেয়াল কুকুরেরও দেখা নেই। বাঁশবাগানে পৌঁছে সবিতার মৃতদেহটা তারা নামিয়ে রাখল। দিদি এবার এবার কি করব? কি আবার করবে? দড়ি বেঁধে বাঁশ ঝাড়ের ওপরে ওকে ঝুলিয়ে দে, সবাই ভাববে গলায় দড়ি দিয়েছি। সেই মতো সবিতার মৃতদেহটা তারা বাঁশ গাছে ঝুলিয়ে দিল। তারপর তারা এই নিঝুম রাতে সাবধানে লুকিয়ে লুকিয়ে বাড়ি চলে গেল। সবিতার মৃত্যুর রহস্যটাও অন্ধকারেই থেকে গেল সবার কাছে। গ্রামবাসীরা ভাবল সবিতা তার স্বামী হারানোর ব্যথা আর তার গর্ভের সন্তানের ভবিষ্যৎ কি হবে, এইসব চিন্তায় নিজেকে তিলে তিলে শেষ করার থেকে একেবারেই নিজেকে শেষ করে ফেলেছে। সবিতার সাথে করা অন্যায়ের শাস্তি প্রমীলা দেবী সুদে আসলে পেয়েছে। বছর ঘুরতে না ঘুরতেই একটা কঠিন অসুখের শিকার হলো অজয়। অনেক ডাক্তার বুদ্ধি করেও প্রমীলা তার স্বামীকে বাঁচাতে পারল না। প্রমীলা দেবী কিন্তু তারপর মারা যায়নি, সে আজও জীবিত। কিন্তু তার থেকে বোধহয় মৃত্যুই শ্রেয় ছিল। এখন প্রমীলা দেবী তার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসে এক নরক যন্ত্রণা অনুভব করে চলেছে। পক্ষাঘাতের শিকার হয়েছে সে। আজ প্রমীলা দেবী বিছানা শয্যা। প্রমীলা তার জীবনের মায়া ত্যাগ করে দিলেও তার কুকর্মের শাস্তি তাকে জীবিত অবস্থাতেই কড়াই গণ্ডায় বুঝিয়ে দিচ্ছে বিধাতা। তার সেই ছোট্ট ছেলেটি নরেন আজ অনেক বড় হয়েছে। সংসারের সব দায়িত্ব তার নিজের কাঁধে তুলে নিয়েছে।
যত্ন সহকারে মায়ের সেবা করে চলেছে, তবে তার মধ্যে তার মায়ের গুণের ছিটে ফোঁটাও নেই। সে সৎ, সরল, সাদাসিধে, মানবিক একজন। আর প্রমীলার দুষ্কর্মে যারা সাহায্য করেছিল, ওই কালু আর মদন, তাদের অবস্থা বুঝলি মদন, জীবনে অনেক পাপ করেছি রে, এবার একটু পুণ্য করতে হবে, কি বলিস? হ্যাঁ, তাহলে এবার ভজন কীর্তন করবি নাকি রে? যা বলেছিস। একদিন রাতে নেশা করে দুজনে বাড়ি ফিরছিল। হঠাৎ একটা বিষধর সাপ চলে আসে তাদের পায়ের সামনে। সাপটা ছোবল মারে কালুর পায়ে। কালু তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে মদন সেখান থেকে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে একটা পাথরে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় মদন। আর সেখানেই পড়েছিল একটা ভাঙা বাঁশের টুকরো, যেটা তার শরীরের এপার ওপার হয়ে যায়। মারা যায় মদন। একে একে সবিতার সাথে যারা অন্যায় করেছিল তারা সবাই শাস্তি পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওই বাঁশ বাগানটা এখনো গ্রামবাসীদের কাছে এক ভয়ঙ্কর অভিশাপ। গভীর রাতে সেখানে শোনা যায় কান্নার শব্দ। গ্রামবাসীরা ফিরে এসে জড়ো হয় গ্রামের আটচালায়। রবীন্দ্র, কি করা যায় বলো তো? এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এর থেকে মুক্তির একটা উপায় বের করতেই হবে। আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, সন্ধ্যার পর ওরা পড়াশোনা করে ওই রাস্তা দিয়ে বাড়ি আসতে পারে না। সেই কত দূর দিয়ে ঘুরে ঘুরে বাড়ি আসতে হয়। অনেক তান্ত্রিক ওজাই তো ডাকা হলো, কেউই কিছু করতে পারলো না। কি যে হবে। আচ্ছা, তোমরা কেউ ভৈরবতান্ত্রিকের নাম শুনেছ? তিনি নাকি ভূত পেতকে নিমেষে তাড়িয়ে দেন। ভৈরবতান্ত্রিক? কই না তো। কোথায় কোথায় থাকেন তিনি? শুনেছি গাজীপুরে থাকে। যাবে নাকি একবার? ঠিক আছে ঠিক আছে পঞ্চা, তুমি আর পরাণ কাল যাও, ওনাকে ডেকে নিয়ে এসো, দেখি না কি হয়। পরদিন সকাল হতেই পঞ্চা ও পরাণ রওনা দিল গাজীপুরের উদ্দেশ্যে। রবিন আর হারান গ্রামের সকলকে খবরটা দিয়ে দেয়। নরেন, বলছি ওই তান্ত্রিক আসলে সবাই একটু থেকো, আমরা সকলকে বাড়ি বাড়ি গিয়ে খবরটা দিচ্ছি। কি করে যাব কাকা? মায়ের এই অবস্থা, মাকে ছেড়ে কি করে যাব? তোমরাই একটু দেখে নিও। তোমার কাকিমা ওই বাঁশ বাগানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, আর আমাদের সেই জ্বালা ভুগতে হচ্ছে। কাকিমা আমায় খুবই ভালোবাসতো, আজও আমি তাকে ভুলতে পারি না। আর ভালোবাসা, ভালো মানুষ হলে এমন করতো? যাই হোক, আমরা এখন আসি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। পঞ্চা ও পরাণ ভৈরবকে নিয়ে পৌঁছালো গ্রামের বটতলায়।
বাবা ওই ঝাঁপড়ির হাত থেকে আমাদের রক্ষা করুন। অনেক অনেক উপদ্রব আমরা সহ্য করেছি। চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা আমি দেখছি। রাতে ওই বাঁশ বাগানে আমাকে যেতে হবে। কেউ আমার সাথে যাবে? সবাই চুপ, কেউই ভয়ে সেখানে যেতে রাজি হলো না। এত ভয় ছড়িয়ে রেখেছে ওই ঝাঁপড়ি, হ্যাঁ? সন্ধ্যার পর ওই বাঁশবাগানের রূপ অন্যরকম হয়ে যায় বাবা, সে এক ভয়ঙ্কর দৃশ্য। ঠিক আছে, আমি একাই যাব, দেখে আসি ব্যাপারটা কি, তারপর একটা সমাধান হবে। তখন মাঝরাত, ভৈরব একাই চলেছে ওই বাঁশ বাগানের দিকে। কোথাও থেকে ভেসে আসছে পেঁচার ডাক। ভৈরব এগিয়ে চলেছে। বাঁশ বাগান থেকে শোনা যাচ্ছে একদল শেয়ালের ডাক। বাঁশবাগানের সামনে আসতেই শেয়ালের ডাকটা থেমে যায়। চারিদিক একদম নিস্তব্ধ হয়ে যায়। তখনই বাঁশবাগানের ভেতর থেকে শোনা গেল একটা বিড়ালের ডাক। সময় হঠাৎ একটা কালো ছায়ামূর্তি তীরের বেগে ভৈরবের পেছন দিয়ে চলে গেল। ভৈরব বিন্দু মাত্রও তাকে দেখতে পেল না। এবার সেই ছায়ামূর্তি সজোরে ভৈরবকে ধাক্কা মারল, তারপর ঝড়ের বেগে কোথায় যেন মিলিয়ে গেল। সেই আঘাতে ভৈরব মাটিতে পড়ে যায়। আর তারপরই শুরু হলো এক পৈশাচিক কান্না। আর তার সাথে সমানে শোনা যাচ্ছে বিড়ালের ডাক। ভৈরব মাটি থেকে উঠে সেখানেই বসে পড়ে, তারপর চোখ বন্ধ করে। শান্ত হ মা, শান্ত হ। আমি কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসিনি। আমি এখানে এসেছি তোকে মুক্তি দিতে। তুই মুক্তি পেলে গ্রামবাসীরাও এই জ্বালা থেকে মুক্ত হবে। এবার সেই ঝাঁপড়ির কান্না বন্ধ হলো। ঘন বাঁশঝাড়ের ফাঁক দিয়ে বোঝা যাচ্ছে সাদা শাড়ি পরে কেউ যেন বাঁশ গাছের ওপরে বসে আছে। ভৈরব আবার চোখ বন্ধ করল। তার সামনে পরিষ্কার হতে লাগলো আসল সত্য। অনেকক্ষণ কেটে গেল। ভৈরব এবার চোখ খুলল। এবার সেখান থেকে উঠে ভৈরব যেতে লাগলো গ্রামের দিকে। সকাল হতেই গ্রামের সবাই এসে উপস্থিত হলো সেই বটতলায়। ভৈরব সেখানেই বসেছিল। বাবা কিছু উপায় হলো? ওই ভূতের থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় হলো বাবা? সমস্যার উৎখাত হয়েছে, তবে সমাধান এখনো মেলেনি। আমাদের কি করতে হবে বলুন বাবা, আমরা তাই করব। আচ্ছা
ওখানে যে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল ওর বাড়িতে কে কে আছে? ও ও অজয়দার বাড়িতে? অজয়দা তো অকালে চলে গেল। আর তার স্ত্রী তো এখন বিছানা শয্যা। তার এক ছেলে আছে, তার নাম নরেন, সেই এখন তার মায়ের দেখাশোনা করে। ঠিক আছে, তোমরা এখন সকলে বাড়ি যাও। আর কেউ আমাকে ওই নরেনের বাড়িটা একটু দেখিয়ে দেবে? চলুন বাবা। পরাণ ভৈরবকে নিয়ে চলল নরেনের বাড়ি। নরেন, নরেন, বাইরে একবার। হ্যাঁ কাকা, বলো। ইনি সেই তান্ত্রিক ভৈরব বাবা। তোর সাথে কিছু কথা বলবি? আমি এখন আসি রে। আসুন আসুন, এখানে বসুন। বলুন, কি কথা বলবেন? বলছি, এই গ্রামের সমস্যার কথাটা তো তুমি জানোই। সেটার সমাধানের একটা উপায় করতে হবে। আমি কাউকে বলতে পারিনি, তাই তোমার কাছে আসলাম। বলুন, কি উপায়, কি করতে হবে আমায়? আমি তাই করব। আমার কাকিমা আমার আর এক মা, আর সেই মায়ের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তোমার কাকিমা যখন মারা গিয়েছিল তখন সে অন্তঃসত্ত্বা ছিল। সে ওই বাচ্চার কথা ভেবে জীবনে ঘটে যাওয়া সব দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দিতে থাকে। আবার নতুন করে সে বাঁচতে শুরু করে, কিন্তু সে বাচ্চার মুখ সে শেষ পর্যন্ত দেখতে পেল না। তাই সে অপ্রাপ্তির জেরে তার সাথে অন্যায় করেছে যারা, তাদের না মেরে ওর আত্মা তৃপ্ত হবে না। ও শেষ কার্য, তোমার মাকে হত্যা করে তবেই ওর আত্মা মুক্তি পাবে। আমার মাকে মেরে? হ্যাঁ, তোমার মাকে ও অনেকবার মারতে চেয়েছিল, কিন্তু ও পারেনি। ভালো মদন মারা গেছে? এ যদি ওরই কাজ হয়, না আজ কিছু একটা ব্যবস্থা করতে হবে। বাবা, আমাকে বাঁচান, আমাকেও মেরে ফেলবে। তোমার মা সেই দিনই সেই মন্ত্রপুত তাবিজ ধারণ করে। তার জেরে ওই প্রেত তোমার মায়ের কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু সেই ভয়ের জেরে তোমার মা সেদিন পক্ষাঘাতের শিকার হয়। এখনো ওই তাবিজ তোমার মায়ের হাতে বাঁধা আছে। আপনি এসব কথা গ্রামের লোকেদের না বলে আমায় বলতে এলেন? তোমার মা এখন জীবিত থেকেও মৃতপ্রায়। এই অবস্থায় গ্রামের মানুষের তার ওপর করা অনাচার আমার মন মানতে পারবে না। তুমি কি পারবে এই কার্য করতে? পারবো, অবশ্যই পারবো। কিন্তু তুমি জানতে চাও না তোমার মা কি করেছে? জানি, সেটা আমি জানি। আমি তখন অনেকটাই ছোট ছিলাম। মা কাকিমার সঙ্গে সব সময় ঝগড়া করতে, আমি কিছু বুঝতাম না। কিন্তু আমার মনে আছে সেই রাতের কথা। বাবা বাড়ি ফিরতে আমি বাবাকে সব বলি। বাবা খুব রেগে যায়, মায়ের সাথে তুমুল ঝগড়া শুরু হয়। এতটা জঘন্য কাজ করতে তোমার একটু বিবেকে বাঁধলো না? আমি গ্রামে কথাটা জানিয়ে তোমাকে এই গ্রাম ছাড়া করব। তোমার এই কালো ছায়া আমি আমার ছেলের ওপর পড়তে দেব না। এই দেখো, বেশি রাগিও না আমায়, তাহলে আমি ভুলে যাব তুমি আমার স্বামী। কে তোমার স্বামী? এখন থেকে সব শেষ। এই বলে বাবা গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হবে রে। মা ছুটে গিয়ে একটা কাঠের টুকরো এনে সজোরে আঘাত করে বাবার মাথায়। পরে বাবার জ্ঞান ফিরলেও বাবার যেন সব স্মৃতিশক্তি লোপ পায়। পাড়ার লোক সমাজের ভয়ে মা কবিরাজ মশাইকে ডেকে আনলেও সেই ঔষধের এক ফোঁটাও বাবার মুখে দেয়নি।
তার পাপের শাস্তি পেয়েছে। মা এখন বিছানা সজ্জা। মা যতই পাপ করুক, আমি ছেলে হয়ে তো আমার কর্তব্য ভুলে যেতে পারি না। কিন্তু আজ আমি আমার 2 মায়ের মুক্তি দেব। আপনি কিছু চিন্তা করবেন না। বিকেলে ভৈরব রওনা দিল গাজীপুরের উদ্দেশ্যে। ভৈরব দৃঢ় বিশ্বাসী আজ রাত থেকেই গ্রামে আর কোনো পৈশাচিক ঘটনা ঘটবে না। ভৈরব সেই রকমই আশ্বাস দিয়ে এসেছে গ্রামবাসীদের। তখন মাঝরাত। নরেন একাই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ একটা হালকা বাতাস বয়ে গেল। সাথে সাথে ঘরের ভেতর থেকে ভেসে এলো একটা আর্তনাদ। হ্যাঁ, সেটা প্রমীলা দেবীরই ছিল। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।